ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমরা এর আগের দুটো ক্লাসে সেন্টেন্স কি, সেন্টেন্স কয় প্রকার এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য সম্পর্কে। নাম থেকেই জানা যাচ্ছে যে প্রশ্নবোধক বাক্য মানে যে সমস্ত বাক্য দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ প্রশ্ন করা হয় যে সমস্ত বাক্য দ্বারা, তাদের বলা হয় প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অথবা আমরা কোশ্চেনও বলতে পারি। তাহলে এক কথায় কোশ্চেন, হোয়াট ইজ কোশ্চেন? না, এ কোশ্চেন আস্ক সামথিং, অর্থাৎ খুব একটা কঠিন বিষয় কিছু নেই যে আমরা যখন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করব, সেই জিজ্ঞাসা সংক্রান্ত যে কোনো বাক্য সবগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারবো। তবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুই প্রকারের হয়। দেয়ার আর টু টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। এটা কিন্তু ভালো করে বোঝা দরকার আছে। এই দু ধরনটা কি? আমরা যদি নামকরণ করি, প্রথম ভাগটাকে আমরা বলবো ইয়েস নো কোয়েশ্চেন, আর দু নম্বরে হচ্ছে WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আর WH কোশ্চেন, এই দুটি হচ্ছে ভাগ। এবার নামকরণটা কেন ইয়েস নো কোশ্চেন হয়েছে আর WH কোশ্চেনই বা কেন, কোনটাকে বলা হবে, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা অনেক সময় অনেক প্রশ্ন দেখি যে প্রশ্নগুলোর উত্তর হয় আমাদেরকে হ্যাঁ দিয়ে অথবা না দিয়ে উত্তর দিতে হয়। যেমন কেউ যদি প্রশ্ন করে কোনো একজনকে, তুমি কি আজ স্কুলে যাবে? এই প্রশ্নের উত্তরে আমরা হয় হ্যাঁ বলবো, নয় না বলবো। যদি যাই, হ্যাঁ আমরা যাব বা আমি যাব, আর যদি না হয়, না আমি যাব না। তাহলে এই ধরনের যে প্রশ্ন, এর উত্তরটা কি দিয়ে আসছে? হলে হ্যাঁ দিয়ে শুরু করতে হচ্ছে, নয়তোবা না দিয়ে শুরু করতে হচ্ছে। তাই এই ধরনের উত্তর শুরু হয় বলেই নামকরণটা প্রশ্নগুলোর ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়। আর এগুলো ব্যতি রেখে যে প্রশ্নগুলোর একটা পার্টিকুলার উত্তর থাকবে, যেগুলো হ্যাঁ বা না দিয়ে শুরু করার প্রয়োজন হবে না, আর প্রশ্নের শুরুতে কোনো একটা WH ওয়ার্ড থাকবে, তাদেরকে বলা হবে WH কোশ্চেন। যেমন তুমি কোথায় গিয়েছিলে? এই প্রশ্নের উত্তরে আমাদেরকে কিন্তু হ্যাঁ বা না ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা কি বলবো? ধরে নিলাম আমি কলকাতা গিয়েছিলাম, তাহলে আমি তখন লিখবো আমি কলকাতা গিয়েছিলাম। তো এই হচ্ছে দুটো প্রশ্নের ভাগ। যদি আমরা প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে পাই, তখন সেটাকে বুঝতে হবে ইয়েস নো কোশ্চেন। আর যদি প্রশ্নের উত্তর একটা নির্দিষ্ট ভাবে পাওয়া যায়, তখন সেটাকে বলা হয় কি না WH কোশ্চেন। এবার এগুলোর গঠন সম্পর্কে আমরা জানব। একটা প্রশ্নের গঠন জেনারেলি আমরা কি করে করি না, সেখানে আমি যদি ইয়েস নো কোশ্চেনের গঠন ধরি, ইয়েস নো কোশ্চেনের গঠন এইরকম হবে। প্রথমেই একটি অক্সিলারি ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব কারা, সেই প্রসঙ্গে আমি বিস্তারিত পরে বলবো। অক্সিলারি ভার্ব, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে একটি মেন ভার্ব, আর শেষে অবজেক্ট। অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব এবং অবজেক্ট, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। আর WH কোশ্চেনের ক্ষেত্রে
আমরা এই গঠনটাকেই নিয়ে এগোবো, শুধু শুরুতে একটি ডব্লিউএইচ ওয়ার্ড এখানে বসে যাবে। ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত এভি মানে অক্সিলারি ভার্ব, যুক্ত এস ফর সাবজেক্ট, যুক্ত এমভি বা বিভি মানে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, যুক্ত অবজেক্ট বা প্রেডিকেট অংশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন। আরেকবার জেনে নিই, তাহলে ইয়েস নো কোশ্চেনের গঠন কি হবে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, তারপরে একটি সাবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, শেষে অবজেক্ট, যদি অবজেক্ট না থাকে বাকি অংশটা প্রেডিকেট অংশ হিসেবে আমরা ধরে নেব। আর ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব না, সেখানে সবটাই থাকবে, ইয়েস নো কোশ্চেনে আমরা যা গঠন শিখেছি সেটাই থাকবে, তার শুরুতে কেবল একটা ডব্লিউএইচ ওয়ার্ড ওখানে বসে যাবে। এবার দুটো জিনিসকে আমাদের জানতে হবে যে এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো কোত্থেকে আসে বা এই ডব্লিউএইচ ওয়ার্ডস কারা। ডব্লিউএইচ ওয়ার্ড বলতে আমরা জেনারেলি যেটা বুঝি সেটা হচ্ছে ডব্লিউএইচ দিয়ে শুরু হওয়া যে সমস্ত ওয়ার্ডগুলো, অর্থাৎ এগুলো অ্যাকচুয়ালি প্রোনাউন, যেমন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হুম, হুজ। দেখা যাচ্ছে প্রত্যেকটার শুরুতেই কি আছে? ডব্লিউএইচ। ডব্লিউএইচ কেবল ব্যতিক্রমী বলতে হাউটা, এখানে ডব্লিউ দিয়ে শুরু না হলেও হাউটাকে কিন্তু ডব্লিউএইচ এর মধ্যেই রাখা হয়। তাহলে এই ডব্লিউ এবং এইচ দিয়ে শুরু হওয়া যে সমস্ত শব্দাবলী বা পদ, তাদেরকেই আমরা ডব্লিউএইচ ওয়ার্ডস বলবো। কিন্তু এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আবার দেখা যায় দু ধরনের কাজ করে। একই ডব্লিউএইচ ওয়ার্ড তারা কখনো রিলেটিভ ক্লজ তৈরিতে ব্যবহৃত হয়, যেমন রিলেটিভ প্রোনাউন তখন বলি তাদেরকে, আর সেই একই শব্দ বা পদটি দেখা যাবে কখনো কখনো প্রশ্ন তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আমরা যদি হু বলি, হুয়ের আমি রিলেটিভ প্রোনাউনের ফর্ম যদি বলি তার অর্থ দাঁড়াবে যে বা যারা। আর এই একই হুকে যখন আমরা প্রশ্ন করতে ব্যবহার করব তখন আমরা পাবো কে বা কারা। এই বিষয়টা কিন্তু একটু ভালোভাবে বুঝে নিতে হবে। তেমনি একইভাবে যদি আমি হুইচ বলি, হুইচের রিলেটিভ প্রোনাউনগত অর্থ যদি আমরা বলি তাহলে যেটি বা যেগুলি। আর যদি আমরা হুইচটাকে ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে ইন্টারোগেটিভ ফর্মে ব্যবহার করি তখন হয়ে যাবে কোনটি বা কোনগুলি। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, ডব্লিউএইচ ওয়ার্ড কি বা ডব্লিউএইচ ওয়ার্ড কি কিভাবে ব্যবহৃত হয়। তো আমরা সাধারণত ইন্টারোগেটিভ প্রোনাউনকেই এই প্রশ্ন করার ক্ষেত্রে ডব্লিউএইচ হিসাবে ব্যবহার করি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটাও কিন্তু আমাদের জানতে হবে। এই অক্সিলারি ভার্ব কারা না, ইংরেজি গ্রামারে অক্সিলারি ভার্বের সংখ্যাটা ফিক্সড, অর্থাৎ টোটাল 24টি অক্সিলারি ভার্ব ইংরেজি গ্রামারে রয়েছে। তার মধ্যে 11টা হলো প্রাইমারি অক্সিলারি আর 13টি হলো মডাল অক্সিলারি। এইটিও খুব ইম্পর্টেন্ট। দেখা যাবে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কিন্তু এই অক্সিলারি ভার্বগুলোকে প্রতি প্রশ্নেই আমরা পেয়ে থাকি। সেই অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের নলেজটা অত্যন্ত জরুরি। এই প্রসঙ্গে আমরা সেই অক্সিলারি ভার্বগুলো একটু জেনে নিই। তাহলে আমি কি বললাম যে অক্সিলারি ভার্ব ইংরেজিতে কটি রয়েছে? মোট 24টি। 24 auxiliary verbs are there. Among them 11 are primary auxiliary. 11 are primary auxiliary, very important part, and 13 are modal auxiliaries. এই 11টা প্রাইমারি অক্সিলারি কি না, আমরা একটু সংখ্যা করে গুনে নিই। এম, ইজ, আর, সাথে সাথে আমরা জেনেও নিই ওয়াজ, ওয়ার। তাহলে এখানে হলো 3টে, এখানে হলো 2টো, মোট 5টা। এবার আসছি হ্যাভ, হ্যাজ 2টি, আর হ্যাড 1টি। আর হলো ডু, ডাজ, আর এদের ফার্স্ট ফর্ম হবে ডিড।
তাহলে এইগুলোর আবার একটা করে নাম আছে। আমরা অ্যামিজ আর ওয়াজ ওয়ারকে কি বলি না, বি ভার্ব বলি। অ্যামিজ আর ওয়াজ ওয়ারকে বলি বি ভার্ব। আর হ্যাভ জাতীয় ভার্বকে আমরা ওই নামকরণই করি যে হ্যাভ ভার্ব। এবার হ্যাভ ভার্ব বললে কিন্তু শুধু হ্যাভ নয়, হ্যাভ ভার্ব বললে হ্যাভকেও বোঝায়, হ্যাভ ভার্ব বললে হ্যাজকেও বোঝায়, আবার পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাডও আসে। তেমনই বি ভার্বের ক্ষেত্রে অ্যামও হতে পারে, ইজও হতে পারে, আর হতে পারে, আবার পাস্টে ওয়াজ ওয়ার হতে পারে। একইভাবে ডু ভার্ব, ডু ভার্বের ক্ষেত্রেও আমরা প্রেজেন্টে ডু ডাজ রূপ পাই, পাস্টে ডিড। তাহলে 5 2 7 একে 8, এখানেও 2 আর এখানে 1, দেখুন টোটাল 11টা হয়ে গেল। এখন 13টা মডেল অক্সিলারি আমরা কি করে মনে রাখবো? এটাও মনে রাখা খুব সোজা। প্রত্যেকটারই প্রেজেন্ট পাস্ট ফর্ম যাব। আমরা যদি শ্যাল দিয়ে শুরু করি তাহলে শ্যাল এখানে হবে শুড, তাহলে শ্যাল শুড। একইভাবে উইল উড, ক্যান কুড, মে মাইট। মনে রাখতে খুব সোজা। শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট, দেখুন 8টা হয়ে গেল। আর আমাদের 5টা থাকছে। এগুলো কি? MUST মাস্ট, NEED নিড, DARE ডেয়ার, OUGHT অট টু, USED ইউজ টু। দেখুন এখানে হলো 5টা, তাহলে ছিল 8টা, এখানে 5টা, তাহলে মোট হলো 13টা। এই টোটাল 24টা অক্সিলারি ভার্ব, যেটা প্রশ্ন তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এইগুলো সম্পর্কে আমাদের সঠিক এবং পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখাটা খুবই জরুরি। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? প্রশ্নবোধক সম্পর্কে জানলাম, প্রশ্নবোধক বাক্য, সেই প্রশ্নবোধক বাক্যের গঠন, প্রশ্ন কাকে বলে, তার দুটি ভাগ ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএইচ কোশ্চেন, এবং তার কিছু উদাহরণ। ঠিক আছে, আমরা এখানে দেখলাম যেটা কোনটা ইয়েস নো কোশ্চেন হয়, কোনটাকে ডব্লিউএইচ হয়। ঠিক আছে, তারও আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। এবং প্রশ্ন তৈরির ক্ষেত্রে কোন ফর্মে আমাকে প্রশ্ন তৈরি করতে হবে তার দুটো ফর্ম আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ইয়েস নো কোশ্চেনের গঠন হচ্ছে এটি, আর ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে এটি, এই দুটি গঠন। যদিও এর বাইরে আরেকটি রেটোরিক্যাল কোশ্চেন বলে কোশ্চেন হয়, আলংকারিক প্রশ্ন, সেটি অতখানি গুরুত্বপূর্ণ নয় বলে এই ক্ষেত্রে আলোচনা করা হলো না। আপাতত এই দুটো যে প্রধান ভাগ, এটাকে জানলেই হবে। এরপর আমরা জেনেছি ডব্লিউএইচ ওয়ার্ড সেই সম্পর্কে, তারপরে আমরা জানলাম অক্সিলারি ভার্ব সম্পর্কে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি এই 3টে সেন্টেন্সের বিষয়ে বলবো। সকলকে শুভেচ্ছা এবং নমস্কার।